নমস্কার। শুরু করছি শ্রদ্ধেয় লেখিকা আশাপূর্ণা দেবীর ভালোবাসার নাম প্রতারণা গল্পের অন্তিম পর্ব। সেই চিরন্তন নারী প্রকৃতি, সে আদি ও আরক্তিম ক্ষুধা। আরে বাবা, আজকের যুগ অবিরত তাল করে মরছে কি করে লোক সংখ্যা কমাবে, কি করে দরজায় ধাক্কা মারা অতিথিদের দরজা থেকেই তাড়াবে। আর তুমি কি না, না তুমি একেবারে গাইয়া। তুমি না একটি পোস্ট গ্রাজুয়েট মহিলা, তোমার না ফিলোসফিতে অনার্স ছিল। লুকোচুরি, চাপাচাপি, রাখা ঢাকা সবকিছু খুলে ছড়িয়ে পড়ে। মালা রুষ্ট ক্ষুব্ধ গলায় বলে ওঠে, যাদের ফিলোসফিতে অনার্স থাকে, যারা এমএ পাশ করে, তাদের বুঝি মা হতে দেখনি কখনো, অথবা পণ্ডিত ব্যক্তিদের বাবা হতে? পরাশর ওই আরক্ত মুখের দিকে তাকিয়ে প্রমাদ গণে। পরাশর তাড়াতাড়ি বলে, আরে বাবা, আমি যুগের কথা বলছি। এই যুগে তো মানুষ ঝাড়া হাত পা থাকবার বাসনাতেই বহুবিধ চেষ্টায় মাথা ঘামাচ্ছে। নইলে সেকালে তো যত যত দার্শনিক পণ্ডিত মহাশয় ব্যক্তিরাই। থাক ওসব পাপ কথা। তবে কথা হচ্ছে, একালের লোক অনেক বুদ্ধিমান হয়ে গেছে কিনা, তাই তাই শুধু নিজেরা থাকবো, আর কেউ আসবেন না, কেমন? তাহলে ধরে নাও আমার বুদ্ধি কম, বলল মালা লাল লাল মুখে। অতএব পরের ছুটিতেই বক্রেশ্বর যেতে হলো পরাশরকে মালাকে কণ্ঠে ধারণ করে। চলল কিছুদিন প্রতীক্ষা, বাড়ল মালার পুজো পাঠ, তারপর একটা শূন্যতা। তারপর আবার ছোট, দেবী ফুল্লরার মন্দিরে, তারপর বিষ্ণুপুরে ধর্ম ঠাকুরের স্থানে, তারপর বাবা দক্ষিণ রায়ের ঠাঁই, তারপর কামদেবপুর ফকির আশ্রম, তারপর নবদ্বীপে পোড়া মাতলা, তারপর সতীমা, তারপর বরদায়িনীর পীঠ, তারপর বাসনা ষষ্ঠী, তারপর আরও কত কত জায়গায়, দূরে নিকটে, কখনো বাসে রেলগাড়িতে, কখনো টানা মোটরে, কোথাও ঘোড়া মানত, কোথাও টিন বাঁধা, কোথাও ক্ষীরের পুতুলের প্রলোভন দেখানো, কোথাও ষোড়শ প্রচারের প্রতিশ্রুতি। একটি সন্তান হলেই হলো, ছেলেই হোক আর মেয়েই হোক। এ যেন একটা নেশার মতো, অথবা একটা জেদের মতো। যেন প্রবঞ্চক দেনাদারের কাছ থেকে প্রাপ্য পাওনা আদায় করে নেবার কঠোর সংকল্প। নেবেই নেবে মালা আদায় করে সেই ঠক জোচ্চোর দেনাদারের কাছ থেকে তার প্রাপ্য সম্পদ, হৃত সম্মান। সম্মানিত কেউ নিচ্ছে না, কেউ ঠেলে ফেলে দিচ্ছে, সেটা আলাদা জিনিস। যেমন সেদিন মালার ননদ কৃষ্ণা কালনা থেকে এসে কলকাতায় চলে এসে ভাইয়ের বাড়িতে থেকেই অপারেশন করিয়ে গেল। অপারেশন ছাড়া আর কোনো পথ নেই? ক্রুদ্ধ মালা প্রশ্ন না করে পারে না। কৃষ্ণা হেসে গড়িয়ে পড়ে বলেছে, চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? তোমাদের আর কি বাবা, ভয় ডর নেই, হাওয়ার পানসিটি ভাসিয়ে চলেছ। আমাদের সর্বদাই ভয়, ওই আসে, ওই অতি ভৈরব ভরসে। মালার মনে হয় কৌতুকের ছল করে কৃষ্ণা তাকে ব্যঙ্গ করছে, মালার অক্ষমতার দিকে ভালো করে চোখ পড়িয়ে দিচ্ছে। মালা আরো ক্রুদ্ধ হয়েছিল, বলেছিল, তোমাদের তো অনেক দিন বিয়ে হয়েছে, আলাদা থাকলেই পারো। এবার কৃষ্ণার ক্রুদ্ধ হওয়ার পালা। কৃষ্ণা ভারী মুখে বলেছিল, নিজেরা দিব্যি আছো তাই বলতে পারলে, অপরকে বলা যত সোজা, কাজে করা তত সোজা নয়, বুঝলে? হে, আমাদের অবস্থায় পড়লে বুঝতে পারতে। আমি তো তাই ভগবানকে বলি, আমি তো বাপু ঠেলে ফেলে দিতে চাই, তবু আমার কাছেই পাঠাও কেন বলো তো? যারা চেয়ে চেয়ে মরে যাচ্ছে তাদের কাছে যাও না। তারপর থেকে ননদের সঙ্গে কথাবার্তা বন্ধ মালার। কেন কইবে? যে ইচ্ছে করে অপমান করতে আসে তার সঙ্গে কিসের খাতির? অপমান বই কি? আমি পাচ্ছি না যে নিধি তুমি ফেলে দিচ্ছ, আমি তার জন্যই মরে যাচ্ছি, এ কথা যদি গায়ে পড়ে বলতে আসে তো যাও, দূর হও। রাস্তার ভিখিরি মেয়েটারও যে ঐশ্বর্য আছে, আমার তা নেই। এ কি দৈন্য, এ কি লজ্জা! না, মালা শুধু একটা বাচ্চার জন্যই মরে যাচ্ছে না, মালা মরে যাচ্ছে অগৌরবে। পরাশর বন্ধা মালার এই মনস্তত্ত্ব বোঝে না। পরাশর বলে, যা পাচ্ছ না তার জন্য মন খারাপ না করে মন ভরাবার অন্য উপায় আবিষ্কার করো মালা। একটা কাজ করো, মহিলা শিক্ষণ
কলেজ, না কি যেন একটা কলেজ আছে হাওড়ায়, তাতে একটা ভ্যাকেন্সি আছে, আর জামাইবাবু নাকি তার বোর্ডে আছেন। মালা কড়া গলায় বলে, হাওড়ায় গিয়ে মহিলা ঠেঙিয়ে মন ভরাবার মতো কি দরকার পড়েছে আমার? এতদূর নাই ভাবলে। কিন্তু অনবরত এই ইট পাথর গাছ নদী সকলের কাছে ছুটোছুটি করে গিয়ে মাথা খোঁড়া আর ব্যর্থ হওয়া, এও তো আর পারা যাচ্ছে না। বেশ, তুমি আর পেরো না, আমি একাই যাব। কিন্তু ওটা তো অভিমানের কথা। পরাশর কি তার বউকে একা ছেড়ে দেবে? অথবা ছেড়ে দেবে তার পাড়ার মাসিমা বা বাসন মাজার ঝিয়ের সঙ্গে? সংবাদদাত্রী ওরাই জানে কোনখানে ভরা চতুর্দশীর রাত্রে অশ্বত্থ ডালে ঢিল বাঁধতে হয়, কোথায় শুক্ল প্রতিপদে কাঁচা দুধে ধোয়া শেকড় ধারণ করতে হয়। পরাশর হতাশ হয়ে বলে, লেখাপড়া কি কোনো কাজেই লাগে না মালা? মালা গম্ভীর হাসি হেসে বলে, দেখছি তো তাই। এমন কোনো বিদ্যে তো দেখলাম না যে আমাকে আমার প্রার্থিত বস্তুটা দিতে পারে। পরাশর ইচ্ছে করে চেঁচিয়ে ওঠে, না না, তা পারবে না। তোমার সৃষ্টিকর্তা তোমার সঙ্গে একটি নিষ্ঠুর কৌতুকের খেলা খেলেছেন, তোমাকে একটা দরকারি যন্ত্র দিতেই ভুলে গেছেন। কিন্তু বলে উঠতে পারে না, কারণ পুরুষের মন কোমল, পুরুষের প্রাণ মমতাশীল। পরাশর তাই বলে, অথচ আশ্চর্য, আমার সেটি মনেই হয় না বস্তুটা আসলে প্রার্থনা করার মতো। পেলে ভালো, না পেলেই বা অসুবিধে কোথায়? এও তো একরকম প্রার্থনার জীবন, মুক্তপক্ষ পাখির জীবন। জ্যোতি রেগে রেগে বলে, খুব দেখাচ্ছিস বাবা তোরা। ছুটি নেই অছুটি নেই, টুক করে দুজনে শুধু একটা কিট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এখনো এত রোমান্স? দিন দিন যেন বাড়াচ্ছিস মনে হচ্ছে। পরাশর বলে, কারণ আছে। না, অবাল্যের বন্ধু, একান্ত বন্ধু জ্যোতির কাছেও পরাশর তাদের এই ধারাবাহিক ব্যর্থ অভিযানের ইতিহাস বলতে পারেনি কোনোদিন। বলতে পারেনি হয়তো লজ্জায়। শুনলে জ্যোতি পরাশরের গায়ে ধুলো দেবে, তাতে আর সন্দেহ কি? এই লজ্জার ইতিহাস, দুর্বলতার ইতিহাস নিতান্ত আপনজনকেও বলতে বাধে বই কি। তাই জ্যোতি যখন বলে, কি সেই কারণটি শুনি, তখন পরাশর কারণের এক গল্প ফাঁদে, স্রেফ গল্প, বলেও গল্পের ভঙ্গিতে, আর বলিস নে ভাই, উনি নাকি বাংলার দেবদেউল নিয়ে রিসার্চ করবেন, তাই এখন তার মাল মশলার সংগ্রহ হচ্ছে। যত বোঝাই ওসব অনেক হয়ে গেছে বাবা, বোঝে না। বলে, কোন বিষয়টা নিয়ে অনেক হয়ে যায়নি সেটা তুমি আমায় বোঝাও তো। আর কি করবার আছে বলো আমার, গিন্নি ঘাড়ে করে করে দেবদেউলের ধর্ণা দিতে যাওয়া ছাড়া? কথাই তো তাঁতের সুতো, যা দিয়ে কাপড় বোনা, যা দিয়ে লজ্জা নিবারণ আর আবরণ। কথার ফুলঝুরি কেটেই অন্ধকার মুখে রসনাই করা। পরাশরও তাই লজ্জা ঢাকতে নিজের নগ্ন দৈনকে আবরণ দিতে কথার চাদর বোনে, কথার ফুলঝুরি কাটে। জ্যোতি সেই আবরণটাই দেখতে পায়। জ্যোতি বলে, এতদিন পরে ছেড়ে দিয়ে তেড়ে ধরা? লেখাপড়ার কাজ তো ছেড়ে দিয়ে বসে আছে 10-12 বছর। তা কার আন্ডারে করছে? জানি না ভাই, ওসব আমায় জিজ্ঞেস করো না, মেজাজ খারাপ হয়ে যায়। হয়তো ওসব এখন ঠিকই করেনি। কিন্তু তোর তো খরচের খরচান্ত হচ্ছে, প্রতি সপ্তাহে আউটিং, এ কি সহজ খরচ নাকি? তার কি করা? পরাশর বংশবৎ স্বামীর চেহারা আপন চেহারায় ফুটিয়ে তুলে বলে, গিন্নির ইচ্ছায় কর্ম। ভালো কর্তাটি পেয়েছিল আমার ভগিনীটি। ঘরে গিয়ে মালাকে সাবধান করে দেয় পরাশর। মালা যেন হাটে হাঁড়ি না ভেঙে দেয়। মালা যেন পরাশরের বানানো গল্পটার খেইটুকু হাতে করে বসে থাকে। কিন্তু হাটে একদিন ভাঙলই হাঁড়িটা, সত্যিকার হাটে। মালা এসে বলল, এই শুনছো, আমার একটা বিশ্বাসের সঙ্গী ঠিক করে দেবে? পরাশর মনে মনে ঠোঁট কামড়ায়। তবু পরাশর বলে, বিশ্বাসী সঙ্গী?
এই অধম ছাড়া তো ত্রিভুবনে আর কোথাও দেখছি না। তা গন্তব্যস্থলটা কোথায়? গন্তব্যস্থানটা জানা হয়, আমতা লাইনে কোথায় যেন বুড়ো শিবতলা। সেখানে এক জাগ্রত দেবমূর্তির আবির্ভাব ঘটেছে। তিনি অতএব, কিন্তু কে জানতো সেখানে যানবাহন বলতে কিছু মেলে না? কে জানতো স্টেশন থেকে 5 মাইল রাস্তা? আর কে জানতো শ্রাবণ সংক্রান্তির দুপুরেও একখণ্ড মেঘ আকাশের কোনো কোণ দিয়ে ভেসে চলে পর্যন্ত যাবে না? যাতায়াতে 10 মাইল, পাহাড়ের রাস্তা নয় যে মানুষের পিঠে চড়ে বসেও প্রাণ রক্ষা করবে। ধর্মশালা নেই, চটি নেই, ধুলো ওঠা পা, খড়ি ওঠা মুখ। মালা একটা গাছতলায় বসে সঙ্গে ফ্লাস্ক থেকে জল নিয়ে চোখে কপালে দিতে দিতে হাঁপিয়ে বলে, লোকে 12 মাস কি করে বলো তো? শুনলামও তো দূর দূর গ্রাম থেকে আসে লোক। পরাশর রাক্ষসের মতো জ্বলন্ত আকাশের দিক থেকে চোখ নামিয়ে নিঃশ্বাস ফেলে বলে, যারা আসে তাদের কাছে এই 5-7 মাইলটা কিছু নয় মালা। তারা এতে অভ্যস্ত। ভেবে দেখো, যারা তোমার পাশে বসে হাতের তাগা বাজছিল তারা কেউ তোমার শ্রেণীর কিনা? মালা ওই আকাশের দিকে তাকায়, ক্ষুব্ধ হাসি হেসে বলে, আমার শ্রেণী বই কি, তুমি ভালো করে ভেবে দেখো। তখন, হ্যাঁ ঠিক তখনই নিজে মুখে কথাটা বলেছিল পরাশর। বলেছিল মাথা নিচু করে আর মৃদু গলায়, মালা, তোমার এই কষ্ট আর দেখতে পারছি না। আজ আমি আমার পাপ স্বীকার করতে চাই। মালা চমকে উঠেছিল। কি বললে? বলছি, ত্রুটি তোমার নয় মালা, ত্রুটি আমার। মালা ওর হাতটা খামছে ধরেছিল, আবার চেঁচিয়ে উঠেছিল, কি বললে? বলো কি বললে? যা বললাম তাই। আমি পরম পাপী মালা। তোমার এই যন্ত্রণা দেখেও চুপ করে থেকেছি, নিজে মুখে নিজের কথা বলতে পারিনি। মালা ওর খামচানো হাতটা ছেড়ে দিয়ে আসতে বলেছিল, বাজে কথা বলছো কেন? আমার উৎপীড়নে তুমি ডাক্তারকে দেখিয়েছিলে? দেখিয়েছিলাম। পরাশর নির্লিপ্ত চোখে সামনের রোদে জ্বলা প্রকৃতির দিকে তাকিয়ে বলে, কিন্তু ডাক্তারটি যে আমার বন্ধু, তোমাকে দেখাবার জন্য একটা ফলস সার্টিফিকেট দিয়েছিল সেটা বলিনি। তুমি সত্যি বলছো? আশ্চর্য রকমের শান্ত হয়ে গিয়েছিল মালা। বলেছিল, এই দেবস্থানে খোলা আকাশের নিচে সূর্যের দিকে মুখ করে বলছো, যা বলছো সত্যি? কিন্তু পরাশর বলল বন্ধুকে, আমি ওসবের কিছুই মানি না, তা তো তুই জানিস জ্যোতি। তাই বললাম, হ্যাঁ এই দেবস্থানে, এই খোলা আকাশের নিচে ইত্যাদি। নিজের মুখে বললি এই ভয়ানক বাজে কথাটা? বললাম তো। সিগারেটের ছাইটা ঝেড়ে ফেলে পরাশর বলে, যন্ত্রণা আর দেখতে পারছিলাম না। কিন্তু এখন থেকে ও তোকে ঘৃণা করবে তা জানিস? তোর এই মহত্বের কোনো মূল্যই পাবি না, বরং এতদিন ধরে তুই ওকে ঠকিয়েছিস ভেবে অভিশাপ দেবে। জানি, সব জানি, কিন্তু ও তো স্বস্তি পাবে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ও নিজের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকমই ভালো ভালো আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।